আজ আপনাদের নিয়ে যাব পশ্চিমবঙ্গের মেঘালয় ঘুরতে, যেখানে গেলে পাবেন অপার্থিব শান্তি। যে কোনো পাহাড়ি জায়গায় গন্তব্যে পৌঁছানোর আগেও রাস্তার সৌন্দর্য আপনাকে আকৃষ্ট করবে। এ জায়গাও ঠিক তেমনই। যাওয়ার পথে তিস্তা নদীর ভিউ আপনার মন কাড়তে বাধ্য। এত মেঘ একসাথে আমি মেঘালয় ট্রিপেও দেখতে পাইনি, তাই বললাম এ জায়গাকে মেঘালয় বলাই যায় অনায়াসে। এখানে গেলে আপনাকে স্বাগতম জানাবে রাশি রাশি মেঘ, ঘিরে ধরবে আপনাকে চারিদিক দিয়ে। থাকার জন্য রয়েছে এক সুন্দর সাজানো গোছানো হোমস্টে, দারুণ সব খাবার দাবার। উপরি পাওনা হিসেবে রয়েছে বরফাবৃত কাঞ্চনজঙ্ঘার দর্শন। দারুণ এক অনুভূতি হবে কথা দিচ্ছি। তাই দেরি কিসের, ঘুরে আসুন এই জায়গা থেকে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি কালিম্পং এর ছোট্ট শহর পানবু ঘুরতে। গুড ইভিনিং এভরিওয়ান। আজ হচ্ছে 18ই আগস্ট। দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের সামনে। আমাদের এখান থেকে ট্রেন রয়েছে নর্থ বেঙ্গল যাওয়ার 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে রাত 8:30 নাগাদ ছাড়বে। এখানে ওই 9:45 নাগাদ আসবে আর কি। তো এখান থেকে আমরা উঠবো, কারণ এটা আমাদের বাড়ি থেকে আসতে সুবিধা হয়, মেট্রো করে টুক করে চলে আসতে পারি। চলুন, যেতে যেতে সমস্ত ইনফরমেশান দেবো, কোথায় যাচ্ছি, কিভাবে আপনারা পৌঁছবেন, সমস্ত কিছু। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 345 টাকা করে জনপ্রতি। এসি ইকোনমি ক্লাসের ভাড়া 855 টাকা করে জনপ্রতি। এছাড়াও এসি 3 টায়ার, এসি 2 টায়ার এবং এসি ফার্স্ট ক্লাসের সুবিধা পাবেন এই ট্রেনে। অ্যাপ্রক্সিমেটলি 11 ঘন্টা 35 মিনিটের জার্নি কভার করে সকাল 8:05 নাগাদ শিলিগুড়িতে পৌঁছে দেয় এই ট্রেন। এছাড়াও মানে এনজেপি পর্যন্ত যাওয়ার জন্য দিনের বিভিন্ন সময় আরও অনেকগুলি ট্রেন রয়েছে। আমাদের এবার সিটটা বেশ একটু অন্যরকম পড়েছে, মিডিল আপার এরকম পড়েছে আর কি। তাই একদম ওপরে বসে আমরা খাওয়া দাওয়া করছি। ফ্রাইড রাইস আর আলুর দম নিয়ে এসেছি বানিয়ে। আমি বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি, অন্তত যেদিন যাচ্ছি সেদিন অপশান যখন আছে। তো চলুন আজকের মতো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট। কালকে সকালে একটা ফ্রেশ মর্নিংয়ের সাথে দেখা হচ্ছে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু আমাদেরকে বিফোর টাইমে শিলিগুড়িতে এনে নামিয়ে দিয়েছে। আমরা বাইরে চলেও এসেছি, জাংশনের বাইরে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। আমরা আগে থেকেই বলে রেখেছিলাম যে হোমস্টেতে যাচ্ছি, সেই হোমস্টে থেকেই গাড়ি এসছে। এই হলো আমাদের গাড়ি। আমরা আজকে যাচ্ছি পানবু বলে একটা নতুন অফবিট জায়গা, যেটা খুব সুন্দর। আমি ভিডিওতে দেখে সেইটুকুনি বুঝেছি। চলুন বাকি কথা যেতে যেতে হবে। যেরকম এনজেপি স্টেশনের বাইরে আসলে আপনারা শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ি অনেক কিছুর অপশান পান। এই শিলিগুড়ি স্টেশনের বাইরে অতটা অপশান না থাকলেও একটু হেঁটে মেন রোডের দিকে গেলে কিন্তু প্রচুর শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ির অপশান আপনারা পেয়ে যাবেন। ইভেন এই স্টেশনের বাইরেও আপনারা রিজার্ভ গাড়ির অপশান পাবেন। শেয়ার গাড়িটা অতটা পাওয়া যায় না, একটু হেঁটে যেতে হয়। তবে যারা বাসে করে আসছেন কলকাতা থেকে ট্রেনের টিকিট না পেয়ে, তাদেরকে কিন্তু এই শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের আশেপাশেই, মানে শিলিগুড়ি জাংশনের আশেপাশেই বাসগুলো নামায়। ফলে এখান থেকে যাওয়াটা বেশি কনভিনিয়েন্ট হয়, বেশি ইজি হয়। এখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার জন্য বাস, কালিম্পং যাওয়ার জন্য বাস, সিকিমের বাস সমস্ত কিছু পাবেন। এছাড়া শেয়ার গাড়ি, রিজার্ভ গাড়ির অপশান তো রয়েছে। চলুন ফাইনালি আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। আচ্ছা, শিলিগুড়ি জংশন থেকে পানবুর দূরত্ব মাত্র 39 কিলোমিটার। गाड़ी से समय लगे वही 1.5 থেকে 2 घंटा मतो। भैया कितना टाइम लगेगा? 2 घंटा 2.5 घंटा। अच्छा, थोड़ा रुकते जाएंगे। तो दादा बोलছে আমরা ভিউ দেখতে দেখতে যাব, একটু বেশিক্ষণ টাইমও লাগতে পারে, ওই 2 ঘন্টা অ্যাপ্রক্স এরকম সময় লাগবে। এই যে এটা হলো তেনজিং নরগে বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা দার্জিলিং যাওয়ার বাস পাবেন এবং বিভিন্ন জায়গার বাস পাওয়া যায়। এনজেপি বা শিলিগুড়ি থেকে রিজার্ভ গাড়িতে খরচা পড়ে 3.5 থেকে 4.5 হাজার টাকা মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়ে কমে এবং সামান্য দরদাম আপনারা করতে পারেন। ব্রেকফাস্ট তো করা হয়নি, ট্রেন থেকে নেমেই আমরা গাড়িতে উঠে গেছিলাম। তাই জন্য সেবকের সামনে একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি। রুটি নিয়েছি, অনেক অপশান আছে, মোমো, ম্যাগি যেরকম থাকে আর কি। তবে আমরা রুটি চুজ করেছি। এক প্লেটে 3টে রুটি আছে
আর 2 ধরনের তরকারি, একটা চাটনি দিয়েছে। আর এই সেবকের আশেপাশে না প্রচুর খাবারের দোকান আছে, আপনারা যে কোনো দোকানে ঢুকে খেতে পারেন। কেমন খাবার? দারুণ। এখন আমি দাঁড়িয়ে আছি NH10-এ। আর আরও একটা কথা, সিকিম বা কালিম্পং যাওয়ার জন্য কিন্তু শুধু NH10-ই যে রয়েছে তা নয়। NH10টা সবচেয়ে শর্টেস্ট রুট, সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তবে যাওয়ার জন্য কিন্তু আরও অনেকগুলো রুট রয়েছে, তাই পাহাড়ে এসে আপনারা পৌঁছতে পারবেন না বা আপনারা ফিরতে পারবেন না একটা রাস্তা বন্ধ থাকলে, এরকমটা ভাবার কোনো কারণ নেই। একটু হয়তো ঘুরপথে জার্নি হবে, বাট আপনারা ফিরতেও পারবেন, আসতেও পারবেন। দূরে যে ড্যামটি দেখতে পাচ্ছেন এটা হলো তিস্তা লোয়ার ড্যাম 4, যা দূর থেকে দাঁড়িয়েই উপভোগ করতে হয়। এই ব্যারেজের ওপরের রাস্তা দিয়ে আমরা ক্রস করে গিয়েছিলাম ঠিকই, তবে এখানে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই রাস্তা থেকে দাঁড়িয়েই আমরা এই জায়গাটা উপভোগ করেছি। পানবু যাওয়ার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম ভীষণ সুন্দর ভিউ দেখে। এবার এখানে নেমে আমি কি দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে বলি। তিস্তা নদীটা দেখা যাচ্ছে, তার উপরে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, তার পেছনে দেখা যাচ্ছে যে ব্রিজটা যখন আমরা সেবকের যে ব্রিজটা, সেবক স্টেশনটা ক্রস করার পর সেই ব্রিজটা দেখতে পাচ্ছি। আর নতুন যে রেলের লাইনটা হচ্ছে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সিকিমের সাথে কানেক্ট করবে, সেই ব্রিজটাও এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এই এতগুলো জিনিস আমি খালি চোখে এখানটাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। দ্যাট টু এটা কোনো ভিউ পয়েন্ট নয়, এটা জাস্ট রাস্তার ধারের একটা ফাঁকা জায়গা যেখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। এটা কোনো মানে অফিসিয়ালি এটা কোনো ভিউ পয়েন্ট নয়। বুঝতেই পাচ্ছেন পানবু যাওয়ার পথটাই যদি এত সুন্দর হয়, পানবু নিজে কতটা সুন্দর হবে। গ্রামটা অসাধারণ, আমরা সেটা দেখেই ওখানের হোমস্টেতে বুক করেছি। তো আমার মনে হয় সামনেই তো লং উইকেন্ড বলতে পুজোর ছুটি, পুজোর ছুটিতে একবার হলেও এখানে আসুন, মানে মনটা একদম শান্ত হয়ে ফিরতে পারবেন। এই যে আপনাদেরকে চেকপোস্টটা দেখালাম, ওটা একটা চেকপোস্ট। আগেই পানবুতে যাওয়ার জন্য কোনো টাকা দিতে হতো না, তবে এখন পার হেড 20 টাকা করে দিতে হয়। কিন্তু আমাদের গাড়ি অনেকক্ষণ দাঁড়ালো, হর্ন দিল, কিন্তু ওই চেকপোস্টের টিকিট কাউন্টারে কেউ ছিল না, তাই আমরা পালিয়ে এসেছি। ব্যাপারটা এমন নয় যে 20 টাকা করে পার হেড দেওয়াটা খুবই মানে বেশি মনে হয় বা দেওয়া যায় না বা এফোর্ড করতে পারবো না। ব্যাপারটা হচ্ছে যখন কেউ থাকে না তখন পালিয়ে আসতে বেশ মজা লাগে। যাই হোক, কেউ ছিল না তাই দিনই, আমরা থাকলে অবশ্যই দিতাম। ফাইনালি আমরা পানবু গ্রামে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে ভিউটা অসাধারণ দেখতে লাগছে, পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে, দারুণ লাগছে দেখতে। আচ্ছা, এই জায়গাটা, এটা তো পানবু গ্রাম আপনাদেরকে বললাম, এখানে একটা ভিউ পয়েন্ট আছে পানবুদারা ভিউ পয়েন্ট বলে। তবে এই ভিউ পয়েন্টে এখন গিয়ে লাভ নেই, তাও আমরা দাঁড়ালাম এই সুন্দর দৃশ্যটাকে আমাদের ক্যামেরায় ক্যাপচার করব বলে। খুব সুন্দর দেখতে লাগছে, মানে কি বলুন তো, পাহাড়ের ওয়েদার না কখন কি হতে পারে কেউ বলতে পারে না, কখনোই প্রেডিকশান করা যায় না, বাট দারুণ সুন্দর দেখতে লাগছে। দেখুন এই যে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে, আর এই পানবুদারা ভিউ পয়েন্টের সামনে বেশ কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, টুকটাক আপনারা খাবার পেয়ে যাবেন এখানে। যখন আমরা মেঘালয় গিয়েছিলাম, বলে মেঘালয় হচ্ছে মেঘের আলয়, মেঘের রাজ্য মেঘালয়, সেখানেও এত মেঘ দেখিনি যতটা মেঘ আমরা এই পানবুতে দেখতে পাচ্ছি। পুরো রাস্তাটাকে মেঘ ঢেকে দিয়েছে, অসাধারণ লাগছে। পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে, পানবু ভিউ পয়েন্ট হোমস্টে আমাদের হোমস্টের নাম। হোমস্টেটা যে কারণে আমার বেশি পছন্দ হয়েছিল সেটা হলো এই যে হোমস্টের বাইরের যে এই লনটা, এই ফাঁকা জায়গাটা, অনেকটা বড় একটা ফাঁকা জায়গা, যেখান থেকে অবিরাম মেঘের আনাগোনা দেখতে পারবেন আপনারা। এখন তো আপাতত আমাদের হোমস্টেটাকে চারিদিক দিয়ে মেঘ ঘিরে ধরেছে, মনে হচ্ছে একদম আটক করেছে আর কি। ভীষণ সুন্দর লাগছে, বিশ্বাস করুন এত সুন্দর লাগছে না। আমি এসছি, গাড়ি থেকে নেমেছি, নেমে রাহুল রুমে গিয়ে ব্যাগ ঠ্যাগ রেখে এসছি, আমি রুমটাও দেখিনি এখনও, মানে আমি এই বাইরেটাতেই এত এনজয় করছি, মনে হচ্ছে কেন রুমে যাব। যাই হোক, আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি, আমার পেছনে আমাদের গাড়িটা রয়েছে, এই যে এই গাড়িটা করে আমরা এসছি এবং এই গাড়িটা আমাদের সাথে থাকবে। আর এখানটাতে রয়েছে ওনাদের ডাইনিং,
যখন খাওয়া দাওয়া করব তখন ডাইনিং ভেতর থেকে আপনাদের সাথে শেয়ার করব। বিশাল বড় সামনে এই খোলা প্যাসেজ, এবং হোমস্টেটা কিন্তু খুব বেশি বড় নয়, মাত্র 5টা রুমের ছোট্ট একটা হোমস্টে। ভীষণ সুন্দর, এক পাশে 3টে রুম রয়েছে, আরেক পাশে 2টো রুম রয়েছে, ছোটো ছোটো 2টো কটেজ টাইপের করা আর কি। চলুন আমরা এই পাশের রুমটা আমাদের জন্য অ্যালট হয়েছে, এই রুমটা, চলুন রুমটায় যাই। আর এই দিকটাতে না ক্ষেতের জমি রয়েছে, বুঝতে পারছি এগুলো পুরোটা কিন্তু ওই যে ঝাড়ুর যে গাছগুলো হয়, হ্যাঁ ফুল ঝাড়ুর গাছ। আর দেখুন মেঘগুলো কীরকম ভেসে ভেসে আসছে, মানে এত ভালো লাগছে। ও ওয়াও, সত্যিই সুন্দর। রাহুল বলছিল যে হোমস্টের ভেতর থেকেও হোমস্টেটা খুব সুন্দর, সত্যিই সুন্দর। 2টো বড় মাপের বেড দেখতে পাচ্ছি, এবং বেডের ওপর সমস্ত বেসিক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো হয় আর কি, পিলো, ব্ল্যাঙ্কেট, সমস্ত কিছু রয়েছে। রুমে আসবাব বলতে সেরকম কিছু একটা নেই। 2টো বেডের মাঝখানে একটা টেবিল রয়েছে, যেটাকে আপনারা বেড সাইড টেবিল হিসেবে টুকটাক জিনিসপত্র রেখে ইউজ করতে পারবেন। আর এদিকে আরেকটা টেবিল দিয়েছে, চা, স্ন্যাক্স এগুলো আপনারা রাখতে পারবেন আর কি। একটা মিরর রয়েছে ছোট। ওয়াশরুমের ভেতরে সমস্ত বেসিক ফেসিলিটি দেখতে পাচ্ছি, উইথ গিজার, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত কিছু দেওয়া আছে ওয়াশরুমের ভেতরে। আস্তে আস্তেই হাতে চলে এসছে গরম গরম চা, তার সাথে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, মানে একদম জমজমাট পরিবেশ আর কি। বৃষ্টি, মেঘ, গরম চা, দারুণ কম্বিনেশন। আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। আমি যে আপনাদেরকে বললাম যে এখানে সারাক্ষণই মেঘের আনাগোনা চলছে, সেটা কিন্তু একদমই ভুল কিছু নয়। দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো হোমস্টেটাকে মেঘ একেবারে ঘিরে রেখেছে। বাইরে শুরু হয়েছে ঝুম বৃষ্টি, আমরা ভিজে ভিজেই এর মধ্যে ডাইনিংয়ে চলে এসেছি। এখন খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছেন তো? আচ্ছা, এসে যেই জিনিসটা দেখতে পেলাম, দেখুন কি সুন্দর করে স্যালাডটা সাজিয়ে দিয়েছে। লাঞ্চ চলে এসছে আমাদের, অনেক কিছু রয়েছে। এখানে রয়েছে শাক, কোয়াশের শাক রয়েছে, এখানে রয়েছে আলুর একটা তরকারি, বেশ তরকারি না ভাজা বোঝা যাচ্ছে না, যাই হোক জিনিসটা বেশ সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে হচ্ছে বেসন দিয়ে বেগুনটাকে ভেজেছে, বেগুনি টাইপের আর কি। পাঁপড় ভাজা, ভাত, ডাল রয়েছে। দুপুরে সবার জন্যই রয়েছে ডিম। খিদে তো প্রচণ্ড পেয়েছে, তাড়াতাড়ি পেটে চালান করি খাবার দাবার। খাবারের টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই, ভীষণ ভালো খাবার, খুবই সুস্বাদু। আর আমি লঙ্কা খাচ্ছিলাম দেখে দাদারা এই লঙ্কাটা সাজেস্ট করলো। অনেকেই জানেন পাহাড় স্পেশাল ডাল্লি লঙ্কা, তো আমি খেয়েও নিয়েছি। আমার ভীষণ ভালো লাগে, মানে ভীষণ ভালো লাগে। এটার না একটা আলাদা স্মেল আছে। আমাদের ওখানে দেখবেন এক ধরনের লঙ্কা পাওয়া যায়, আমরা ঘি লঙ্কা বলি, ঘিয়ের মতো গন্ধ ছাড়ে, ভীষণ সুন্দর স্মেল পাওয়া যায়। এটাতে ওরকম তো স্মেল নেই, বাট স্মেলটা খুব দারুণ। তো আমি একটা খেয়েছি। আবার এই যে হোমস্টেতে আসার পর থেকে তো এখানের ভিউটা একদম ঢেকে ছিল মেঘে। ভিউটা দেখার জন্য প্রচণ্ড আগ্রহী ছিলাম আমরা। বৃষ্টি টিষ্টি হলো, পাহাড়ে বৃষ্টি হওয়া মানেই ওয়েদার, বৃষ্টি শেষে ওয়েদার একটু ক্লিয়ার হয়, একটুখানি ক্লিয়ার হয়েছে। সামনের ভিউটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন খুব সুন্দর লাগছে ভিউটা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘারও দেখা মেলে আর কি, ওয়েদার যখন ক্লিয়ার থাকে। এখন তো ক্লিয়ার নেই, এখন দেখতে পাওয়ার চান্সেসও ভীষণ কম। এই বর্ষাকালে তো কাঞ্চনদা দেখা দেয় না বললেই চলে। বেশ ভালো লাগছে দেখতে। পানবুদারা ভিউ পয়েন্টটা তো আমাদের হোমস্টে থেকে একদমই কাছে। ভাবছি যদি ওয়েদারটা আরেকটু ক্লিয়ার হয় তাহলে আমরা একবার ঢু মারবো। তবে মনে হচ্ছে আমাদের জন্য এই ভিউটা খুলেছিল, আস্তে আস্তে পুরো ঢেকে যাচ্ছে, একদম মেঘে ঢেকে যাচ্ছে, কিচ্ছু দেখা যাবে না একটু পরে। আর আসার পর থেকে আমি গুগলে চেক করলাম, ওই মোটামুটি 32-33 ডিগ্রি সেন্টিগ্রেড দেখাচ্ছে এখানে ওয়েদার রিপোর্ট আর কি। বাট এখন প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা লাগছে, শিভরিং হচ্ছে। আমাকে একবার দেখালে বুঝতে পারবেন। হাফ প্যান্ট পরে বেরিয়ে এসেছে, বুঝতে পারিনি আমি হাফ প্যান্ট পরে চলে এসেছি বাইরে, এখন প্রচন্ড ঠান্ডা লাগছে আমার।
ইভিনিং স্ন্যাক্স দিয়েছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে এই যে পেঁয়াজ পকোড়া, এখানে একটা ঝাল চাটনি আর একটা কেচাপ দিয়েছে দেখতে পাচ্ছি, তার সাথে চাও দিয়েছিল। চাটা আমরা আগেই খেয়ে নিয়েছি, এখন এই পকোড়াটা খাবো। সন্ধে নামার সাথে সাথে ঠান্ডাটাও বেশ ভালো বেড়েছে, হাওয়া দিচ্ছে। এই জায়গাটা যেহেতু ফাঁকা তাই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে, রুমে অতটা ঠান্ডা লাগছে না। আর এদিকটা ক্লিয়ার হয়েছে, মেঘগুলো কেটে গেছে, দূরে পাহাড়গুলোতে মিটমিট করে জ্বলছে আলোগুলো, দেখতে বেশ ভালো লাগছে। তবে এই জায়গাটা ভীষণ নিস্তব্ধ, ভীষণ রকমই নিস্তব্ধ। আওয়াজ বলতে শুধুমাত্র আমাদের কথাবার্তার আর এই যে বড় বড় পতাকাগুলো রয়েছে এগুলো হাওয়ায় দুলছে আর একটা আওয়াজ হচ্ছে, যে আওয়াজটা আমার ভীষণ শুনতে ভালো লাগে। ডিনার করতে এসেছি আমরা, ডাইনিংয়েই এসেছি। ডিনারে ভাত আর রুটির মধ্যে অর্থাকে আমরা ভাত চুজ করেছি, অনেক কিছু দিয়েছে। আমি অর্ধেক জিনিস তুলে দিলাম, এত কিছু খেতে পারবো না তাই। মানে করলা ভাজা থেকে শুরু করে অনেক রকমের তরকারি অনেক কিছু দিয়েছে। যাই হোক, খাওয়া শুরু করি। আজকে রাতের মেনু সেটা হচ্ছে ভাত, এদিকে আছে ভেন্ডি আলু ভাজা, এটা হচ্ছে বিনস ভাজা, এখানে কোয়াশ আছে, করলা ভাজা, পাঁপড়, আর এইটা হচ্ছে আমার স্পেশাল, মানে যারা ননভেজ খাবেন তাদেরকে দেবে চিকেন কষা। শৈলীকে দেখুন কি এটা পনির। আচ্ছা, আপনাদেরকে এই জিনিসটা দেখানো হয়নি, সেটা হচ্ছে স্যালাড দিয়েছে আর কি সুন্দরভাবে গার্নিশিং করে দিয়েছে দেখুন। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। সমতলের মানুষ আমরা, এত মেঘ একসাথে কখনোই দেখিনি, তাই দেখছি আর ভাবুক হয়ে পড়ছি। হালকা ঠান্ডাও রয়েছে, এই ঠান্ডাটা আমাদের কাছে যথেষ্ট। তাই গরম চা হাতে জানলার সামনে বসে সম্পূর্ণ পরিবেশটা উপভোগ করছি। এক্ষুনি ব্রেকফাস্টের জন্য ডাক আসবে আমাদের, আমরা রেডি টেডি হয়ে গেছি, বেরোবো, ব্রেকফাস্ট করে চেক আউট করবো আর কি, যতটুকুনি চোখে ভরে নেওয়া যায়। মানে আমি তো জানলার ধারে বসে আছি, দরজাটাও খোলা, পুরো রুমটা মেঘে ঢেকে দিয়েছে, এত ভালো লাগছে বিশ্বাস করুন। এই হোমস্টেতে আমরা ছিলাম থাকা খাওয়া নিয়ে প্যাকেজে, পার ডে পার হেড 1500 টাকা করে খরচা পড়েছে, তার মধ্যে ইনক্লুডেড ছিল 4 বেলার খাওয়া। সিজন অনুযায়ী ভাড়ার সামান্য হেরফের হতে পারে। আমরা খেতে আসলেই বৃষ্টি শুরু হয় কেন সেটা বুঝতে পারছি না। যাই হোক, ব্রেকফাস্ট করতে এসেছি, এই যে গরম গরম পুরি, আর এখানে রয়েছে আলুর তরকারি যেটাকে আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি, তার সাথে দিয়েছে অমলেট পোচ। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমরা রেডি, একটু পরেই আমরা চেক আউট করে বেরোবো। লাগেজ টাগেজে সমস্ত কিছু প্যাক করে নিয়েছি। যেটা বলার সেটা হলো যে পাহাড় এক একটা ঋতুতে এক এক রকমভাবে সুন্দর আর কি। এই বর্ষাকালে ভিউ না পেলেও এই যে মেঘের আনাগোনা, এটা দেখতেই আপনাদের ভালো লাগবে, এবং এটা দেখতেই আমরা কলকাতা থেকে পাহাড়ে ছুটে এসেছি এই বর্ষা মাথায় নিয়ে। আমরা আমাদের এবারের ট্রিপটা করছি ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের থেকেই আমরা গাড়ি, স্টে সমস্ত কিছু বুক করেছি। ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। ওনাদের সার্ভিস তো বেশ ভালো, কারণ এর আগেও আপনারা জানেন আমরা বহু জায়গায় ওনাদের সাথে ঘুরেছি, ডুয়ার্স থেকে শুরু করে মেঘালয় আর নর্থ বেঙ্গলে তো ওনাদের প্রচুর প্রপার্টি রয়েছে আর কি, প্রত্যেকটা প্রপার্টি ভীষণ সুন্দর। আর ওনাদের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হলো ওনারা খুব বাছাই করে প্রপার্টি চুজ করে, ফলে খাবার দাবারগুলোর টেস্ট বেশ ভালো হয় আর কি। যাই হোক, এখানের এই স্টেটা আমাদের তো বেশ ভালো লেগেছে ওভারঅল। আজকে আমরা এখান থেকে চেক আউট করছি। সামনে পানবুদারা ভিউ পয়েন্ট আছে, আজকেও অ্যাজ ইউজুয়াল কোনো ভিউ নেই, তবু একবার ওখানে যাব, কারণ কালকে আমরা যাইনি। চলুন। আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা এখন পানবুদারা ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি। আমাদের হোটেল থেকে একদমই পায়ে হাঁটা দূরত্বেই 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে। এখানে এন্ট্রি ফি আছে পার হেড 20 টাকা করে, আগে টিকিটটা কাটি। ভেতরে গিয়েও কিছু দেখতে পাবো না, তাও একটু চলুন ভেতরে ঢুকে ঘুরে আসি, এত দূর যখন এসেছি। এই যে টিকিট কেটে নিলাম, আপনাদেরকে আগেই বললাম 20 টাকা করে এন্ট্রি ফি। চলুন ভেতরে এন্টার করা যাক। আসলে বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে, তাই ছাতা মাথায় নিয়েই দেখতে এসেছি। আর ভিউ পয়েন্টটা বেশ সুন্দর দেখতে পাচ্ছি, অনেকগুলো বসার জায়গাও আছে, আপনারা চাইলে এখানে বসে সুন্দর ভিউটাকে আপনারা উপভোগ করতে পারবেন। এদিকটা থেকে ভিউটা দেখা যায়, এই যে সুন্দর দেখুন জায়গা করা আছে। পুরোপুরি ব্যাড লাক, কিছু করার নেই, না হলে এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায়। এই পানবুদারা ভিউ পয়েন্ট থেকে আপনারা একসাথে অনেকগুলো জায়গা দেখতে পারবেন। সেটা হচ্ছে তিস্তা নদীর ভিউ দেখতে পারবেন, তারপরে করোনেশন ব্রিজ দেখা যায়, অসাধারণ। আর তার সাথে তো ভ্যালি ভিউ আছেই, পাহাড়ের সুন্দর ভিউ দেখতে পারবেন। বাট কিছু করার নেই, একদম মেঘে ঢাকা, কালকে থেকে একদমই ক্লিয়ার হয়নি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়াও দিচ্ছে। এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, গাড়িতে উঠে যেতে হবে। এখন চারিদিকের অবস্থা দেখুন,
পুরো চারিদিকটায় মেঘে ঢেকে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, না হলে আপনাদেরকে বললাম খুব সুন্দর এখান থেকে ভিউ দেখা যায়। আচ্ছা, পানবুদারার ভেতরে ওয়াশরুমেরও ব্যবস্থা আছে দেখছি। পানবুদারা ভিউ পয়েন্ট ঘুরে এখন চলে আসলাম শিব মন্দিরের সামনে। বাইরে বেশ জোরে জোরে বৃষ্টি পড়ছে। এই যে এখানে নিচে জুতো খুলে আপনাদেরকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। এই গুটি কয়েকটা সিঁড়ি আছে, আর ওপরেই দেখছেন ভোলে বাবা বসে আছে, আর তার নিচেই আছে শিবলিঙ্গ, আর দুদিকে আছে নন্দী মহারাজ। দারুণ লাগছে। এই শিব মন্দিরটা একদম এই পানবুদারা যে ভিউ পয়েন্টটা তার পাশেই। পানবুদারা ঘুরে আমরা এখন চলে আসলাম গুরদুং দারা বলে একটা জায়গায়। ওই পানবুদারা থেকে গাড়িতে সময় লাগলো ওই 7 থেকে 8 মিনিট। জায়গাটা খুব সুন্দর, আর এটাকে সানরাইজ ভিউ পয়েন্টও বলে। আপনাদেরকে দেখায়, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, তাও দেখায় একবার। এই যে এরকম হচ্ছে ওয়েদারের অবস্থা, আপনাদেরকে পানবুদারা ভিউ পয়েন্টেও দেখিয়েছি। আর এই হলো গুরদুং দারার ওভারঅল ভিউ। আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, যেদিক থেকে সানরাইজ হয় তার অপোজিট সাইডে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। বেশিরভাগ জায়গায় তাই হয়। আর এই গুরদুং দারার ভেতরে বেশ অনেকগুলো বসার জায়গা দেখতে পাচ্ছি। এই যে ওপরে একটা জায়গা দেখতে পাচ্ছি, এই ওপরটা থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে এদিকে একটা ওয়াচ টাওয়ার টাইপের আছে, দেখুন এখান থেকেও দারুণ সুন্দর ভিউ দেখা যায়। এই গুরদুং দারা থেকে আপনারা সানরাইজ এবং সানসেট দুটোরই সুন্দর ভিউ দেখতে পাবেন। তবে আমাদের ভাগ্য খারাপ, আমরা সকালবেলায় মানে ভোরবেলা একবার উঠেছিলাম সানরাইজটা ক্যাপচার করবো বলে, বাট আমাদের রুমের দরজাটা খুলে দেখি সে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি পড়ছিল দেখে টেকে আবার ঘুমিয়ে পড়েছি। নাহলে এখানে ভোরবেলায় আসার ইচ্ছা ছিল। আপনারাও মানে ওয়েদার যখন ক্লিয়ার থাকবে আপনারাও এসে ঘুরে যাবেন ভোরবেলায়, দারুণ সুন্দর সানরাইজ দেখা যায়। এই পানবুর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।